আসসালামু আলাইকুম। বিজনেস স্কুলের জুম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখবো তিন ঘর নগদান। আজকে একটা বই থেকে একটা তিন ঘর নগদান বইয়ের সমাধান করব। তো এটা মোটামুটি বেশ বড়। তোমরা হয়তোবা অনেকেই হতাশ হবা যে এত বড় কেন। এত বড় তো কখনো পরীক্ষাতে আসবে না। হ্যাঁ, আমিও জানি যে এত বড় নগদান কখনোই পরীক্ষাতে আসবে না। বাট এই নগদানটা শিখলে মোটামুটি তোমরা পরীক্ষাতে যেটা আসবে সেটা করতে পারবা। আমি একটা আর্মি এরিয়াতে বড় হয়েছি, আর্মিদের স্কুল কলেজে পড়াশোনা করছি। তো আমি সেখানে দেখতাম আর্মির ভাষায় একটা কথা ছিল, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। মানে তুমি যদি প্রশিক্ষণটা কঠিন ভাবে করো তাহলে যুদ্ধটা তোমার সহজ হয়ে যাবে। তো সেই জন্যই আমি আসলে এই ধরনের একটা নগদান তোমাদের আজকে সমাধান করাবো। এরকম একটা নগদান যদি তোমরা সমাধান করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবা মার্ক। ওকে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছকটা কিভাবে আঁকতে হয় এটা কিন্তু তোমরা জানো। হ্যাঁ, ছক নিয়ে খুব একটা আলোচনা করলাম না। ছক তোমরা জানো যে কিভাবে আঁকতে হয়। ছক কিভাবে আঁকতে হয় জানো তো নাকি জানো না? জি স্যার জানি। ছক নিয়ে আমার কি আলোচনা করার কোনো দরকার আছে? জি না স্যার। আচ্ছা, ছক নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নাই। আচ্ছা, নগদান বই জিনিসটা কি, কে কে বলতে পারবা? নগদান বই মানে কি, বা নগদান বইতে কি করা হয়, কি লেখা হয়, এটা বলতে পারবা কেউ? বা এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া, এগুলো দ্বারা আসলে কি বোঝায় এরকম? আচ্ছা, নগদ নগদান বই নগদ সম্পদ হিসাব করা হয় স্যার। বুঝিনি, আবার বলো। নগদান বইয়ে নগদ নগদ সম্পদ হিসাব করা হয়। নগদান বইতে নগদ সম্পদ গুলো হিসাব করা হয় আর কি স্যার। কেন ব্যাংক হিসাব করা হয় না? ব্যাংকে তো স্যার সম্পদ মানে নগদ সম্পদ গুলা যত সম্পদ আছে এভরিথিং সব সম্পদ এই জায়গায়। আসবাবপত্র কি এখানে হিসাব করা হয়? আসবাবপত্র তো সম্পদ। জি না স্যার। তাহলে তুমি বলতেছো সকল সম্পদ হিসাবভুক্ত করা হয়। কে বলতে পারবা বলো? নগদে সকল আদান প্রদানই নগদান হিসাব। নগদে সকল আদান প্রদান। শুধুমাত্র কি নগদে নাকি চেকেও? চেকে হলে তো ব্যাংকে যাবে স্যার। বুঝিনি, আবার বলো। তো ব্যাংকের লেনদেন গুলো কি আমরা কি নগদান বইতে লিখি না? লিখি জি নাকি স্যার লিখি না? লিখিত। তাহলে তো তোমার কথা ভুল হয়ে গেল। জি তোমার কথা কি তাহলে ঠিক জি আছে? জি। তোমার কথা কি তাহলে ঠিক আছে নাকি ভুল? না। আচ্ছা, শব্দ কার এখান থেকে, তাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব আমি। কিন্তু আজকে একদম শপথ করে আসছি, যারা ভিডিও অফ রাখবে, অডিও অন করে রাখবে বেহুদা, তাদের কিন্তু ক্লাস থেকে বের করে দিব, একদম কসম করছি। কিন্তু আজকে একদম অলরেডি কিন্তু দুই তিনজনকে বের করে দিছি। তারা কিন্তু এখন ওই যে হোয়াটসঅ্যাপে কান্নাকাটি করতেছে যে আমার ক্যামেরা চালু ছিল, হ্যান ত্যান। তোমার ক্যামেরা চালু ছিল, তোমার ভিডিও অন ছিল না কেন? ওকে। তো পরে কিন্তু কান্নাকাটি হোয়াটসঅ্যাপে করে কিন্তু লাভ হবে না, আমি বারবার করে কিন্তু একটা কথা বলতেছি। তো আমি কি বলবো যে নগদান বইতে আমরা কি লিখি? আচ্ছা, নগদান বইতে শুধুমাত্র আমরা যে টাকা পাই সেটা ধরো নগদেই পাই আর চেকেই পাই। কি করি? টাকা যে আমরা পাই সেটা নগদেই পাই আর চেকেই পাই। কি পাই? ব্যাংক থেকেই পাই। হ্যাঁ, আবার এগুলো লেখা হয় মানে আমাদের নগদ এবং চেকের মাধ্যমে যে আমরা টাকাটা পাই, মানে নগদ টাকা, ক্যাশ টাকা এবং চেকের মাধ্যমে যে টাকাটা পাই, সেগুলো যেমন লেখা হয় তার পাশাপাশি লেখা হয় আমাদের আমাদের যদি কোনো টাকা চলে যায় আমাদের কাছ থেকে, মোট কথা আমাদের কোনো টাকা যদি চলে যায় সেটাও আমাদের নগদান বইতে লিখতে হয়। আবার যদি টাকা আসে সেটাও আমাদের কিন্তু কি করতে হয়, নগদান বইতে লিখতে হয়। লিখতে হয়। হ্যাঁ, অর্থাৎ আমাদের টাকা আসা যাওয়া সেটা নগদেই হোক আর চেকের মাধ্যমে হোক, আসা এবং যাওয়া এগুলো কি করতে হয়, নগদান বইতে হিসাবভুক্ত করতে হয়। এখানে দেখো হয়। আধুনিক নিয়মে এখানে মানে এখানে যদিও বিবরণ লেখা, এখানে কিন্তু লেখা উচিত প্রাপ্তি।
এখানে কি লেখা উচিত? প্রাপ্তি। প্রাপ্তি। আর এখানে লেখা উচিত কি জানো? প্রদান। অর্থাৎ আমরা প্রদান। যত টাকা পাবো সেটা নগদে পাই আর চেকে পাই, সেটা আমরা কোন পাশে লিখবো? প্রাপ্তি পাশে। প্রাপ্তিতে। আর আমাদের যত টাকা চলে যাবে সেটা আমরা কোন পাশে লিখবো? প্রদানে। প্রদানে। অর্থাৎ টাকা আসলে আমরা প্রাপ্তি পাশে অর্থাৎ ডেবিট দিকে লিখবো, আর টাকা চলে গেলে আমরা প্রদান পাশে অর্থাৎ ক্রেডিট দিকে ক্রেডিট লিখবো। দিকে। আমি কি কথা বুঝতে পারছি যে নগদান বইতে কি কি আমরা হিসাবভুক্ত করি? প্রাপ্তি পাশে কি কি লিখবো? টাকা যদি আমরা পাই, প্রাপ্তি পাশে আমরা টাকা পেলে সেটা কি করব? লিখবো। আর প্রদান পাশে আমরা টাকা, আমাদের টাকা যদি চলে যায় সেটা আমরা কোন পাশে লিখবো? প্রদান পাশে, ক্রেডিট পাশে। প্রদান পাশে, ক্রেডিট পাশে লিখবো। ওকে, এখন দেখো আমরা যদি জি, টাকাটা স্যার। নগদে পাই তাহলে নগদের ঘরে লিখবো, যদি চেকে পাই তাহলে ব্যাংকের ঘরে লিখবো। আর যদি টাকা যদি কখনো আমাদের নগদে চলে যায় তাহলে ক্রেডিট পাশের নগদের ঘরে, আর যদি টাকা চলে যায় চেকের মাধ্যমে তাহলে সেটা কোন পাশে? ক্রেডিট পাশের ব্যাংকের কলামে। তো এই ছিল হচ্ছে আমাদের নগদান বই সম্পর্কে আলোচনা। তো নগদান আমরা শুরু করার আগে মূলত আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আমরা যদি টাকা পাই তাহলে কোন পাশে লিখবো বলো? প্রাপ্তি পাশে। প্রাপ্তি পাশে বা ডেবিট পাশে। প্রাপ্তি পাশে, ডেবিট পাশে। প্রাপ্তি পাশে বা ডেবিট পাশে। আর টাকা যদি চলে যায় তাহলে আমরা কোন পাশে লিখবো? প্রদান ক্রেডিট পাশে। পাশে। প্রদান পাশে বা ক্রেডিট ক্রেডিট পাশে। জাস্ট এইটুকু জিনিস মনে রাখলেই কিন্তু আমরা খুব সহজে নগদান বই কি করতে পারবো? সমাধান করতে পারবো। এটা কোনো ব্যাপারই না, একদম ইজি। দেখো ছকটা আঁকানোর সময় তোমরা লিখবা তামিম এর 3 ঘর নগদান বই। তারপরে আমি একটু প্রশ্নটা দেখি। দেখো এখানে বলছে যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 1 লক্ষ টাকা, ব্যাংক ব্যালেন্স 50,000 টাকা। 1 তারিখে বলছে কি প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 1 লক্ষ টাকা, ব্যাংক ব্যালেন্স 50,000 টাকা। তাহলে তোমরা জানো যে প্রারম্ভিক উদ্বৃত্ততে আমরা কি দিয়ে লিখি? দুই পাশে আমি কি করব? তারিখ দিব, লিখবো 2013 জানু, 2013 জানু। ওকে, 1 তারিখে যেটা থাকে সেটা আমরা ব্যালেন্স বিডি দিয়ে নগদের ঘরে লিখবো 1 লাখ, ব্যাংকের ঘরে লিখবো কত? 50,000। অনেকেই তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া ব্যালেন্স বিডি তো অনেক সময় ডেবিট পাশেও লেখা হয়, ক্রেডিট পাশে লেখা হয়, কখন? প্রথম কথা হচ্ছে নগদের উদ্বৃত্ত কখনোই ক্রেডিট দিকে যাবে না। কি হবে না? নগদের উদ্বৃত্ত কখনোই কি হবে না? ক্রেডিট দিকে যাবে না। কিন্তু ব্যাংকের কিছু কিছু কারণে ব্যাংকেরটা ক্রেডিট দিকে যেতে পারে। এখন শোনো ব্যাংকেরটা কখন ক্রেডিট দিকে যাবে। এই যে দেখো এখানে লেখা আছে ব্যাংক ব্যালেন্স। এখানে ব্যাংক ব্যালেন্স যদি না লেখা থাকে, যদি লেখা থাকতো ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, অথবা যদি লেখা থাকতো ব্যাংক জমাতিরিক্ত, অথবা যদি লেখা থাকতো ব্যাংক ওভারড্রাফট, অথবা যদি লেখা থাকতো ব্যাংক ওডি, কথাগুলো মনে আছে? ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওডি, এই কথাগুলো যদি লেখা থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে এই পাশেও জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে, একটা কথা প্রথমেই বলছি, নগদের ঘরে কখনোই কি হবে না? ব্যালেন্স বিডি হবে না, ক্রেডিট দিকে কখনোই হবে না। ব্যাংকের ঘরে ওই কথাগুলো বলা থাকলে কি ক্রেডিট দিকে হতে পারে। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। 1 তারিখের ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? 1 তারিখে কিন্তু অনেকেই আমরা বুঝি না। 1 তারিখের ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, আমরা জানুয়ারি 2 তারিখে যাব। ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ গ্রহণ করা হলো। দেখো ব্যাংক থেকে যখন আমরা ঋণ গ্রহণ করি তখন আমাদের টাকার পরিমাণ কি পায়? বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে আমরা এটা কোন পাশে লিখবো? প্রাপ্তিতে লিখবো নাকি প্রদানে লিখবো? ডেবিট পাশে। কোন পাশে লিখবো? ডেবিট বা প্রাপ্তি পাশে। তো দেখো এখানে বাংলাদেশের বইগুলো এই ভুলটা করে থাকে অলওয়েজ। আমি বুঝি না যে যারা বই লেখেন তাদের তো আসলে এইটুকু সেন্স থাকা উচিত। আমি দেখি যে এই ভুলটা আসলে ভুল চর্চা, যেমন ধরো একটা মিথ্যাকে বারবার বলতে বলতে সত্য হয়ে যায়, তো তেমনি একটা ভুল সব লেখক করতে করতে কি হয়ে গেছে? একটা ভুলই সঠিক হয়ে গেছে। প্রথম কথা, ব্যাংক থেকে কি কেউ কখনো ঋণ নিছো?
কারো বাবা কি ঋণ নিছে ব্যাংক থেকে? হাউস লোন, টাউস লোন, হ্যান ত্যান লোন নিছে কখনো? হ্যাঁ স্যার, প্রবাসী লোন নিছে। আচ্ছা, যাই হোক, প্রবাসী লোন নিছে। যখন লোন নিছে তোমার বাবা, তখন তোমার বাবা কি টাকাটা হাতে নগদে দিছে নাকি তোমার বাবার অ্যাকাউন্টে জমা করে দিছে? অ্যাকাউন্টে জমা করে জমা দিছে। করে অ্যাকাউন্টে জমা করে দিছে। তাহলে আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই তখন কি আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় নাকি ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায়? ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায়। ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায়। অথচ দেখো এই সহজ জিনিসটা তোমাদের মতন বাচ্চা বাচ্চা পোলাপান বোঝে, অথচ তুমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো, টাকাটা যদি নগদে না লেখো তোমার অঙ্ক কেটে দেওয়া হবে। তুমি এটা ভাবছো যে এই যে দেখো এটা কিন্তু একটা বই, এই বইতেও কিন্তু কি আছে, এই ভুলটা করা আছে। এটা বুঝি না আমি যে কেন তারা এই কাজটা করে, যে এই টাকাটা অবশ্যই কোথায় হতো, আমাদের ব্যাংকের টাকার পরিমাণ কি পেত, বৃদ্ধি পেত। তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখবা কোনো এক সময় হয়তো বা ভিডিওটা ফ্রিতে আপলোড করে দেওয়া হবে, তখন এই বিষয়টা নিয়ে তোমরা তোমাদের স্যারের সাথে কথা বলবা, বা তোমরা জুমে যারা এখন যারা লাইভে আসো তারাও স্যারদেরকে এই জিনিসটা জিজ্ঞাসা করবা যে স্যার আমরা যখন ঋণ নেই তখন তো ব্যাংক আমাদের নগদে টাকা দেয় না, ব্যাংক তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করে দেয়। আর যত টাকা আমরা ঋণ নেই তার সবটুকু টাকা কিন্তু আমরা তুলতে পারি না। তোমরা ফিনান্সে পড়ছো না কম্পেনসেটিং ব্যালেন্স, যদিও তোমাদের কম্পেনসেটিং ব্যালেন্স ওইসব মানে তোমাদের ইয়াতে নাই, মানে এগুলো অনার্সে গেলে পাবা। যত টাকা তুমি ঋণ নিবা তার একটা নির্দিষ্ট পার্সেন্ট কিন্তু আবার তুমি ওইখানে ব্যাংক থেকে কখনো তুলতে পারবা না, ওইটা থেকে যাবে ব্যাংকে। তো অথচ এরা কি করে, নগদের সাথে যোগ করে দেয়। এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, যেহেতু ভুল প্র্যাকটিস বাংলাদেশে হচ্ছে, তোমরা যদি ব্যাংক হিসাবে যোগ করো সেটা কিন্তু স্যার তোমার ভুল বলে কিন্তু কি করে দিবে, কেটে দিবে। তো আপাতত তোমরা নগদেই লেখো, তবে এই আন্দোলন চালাও যে আমাদের হিসাব বিজ্ঞান শুদ্ধ হোক। ওকে, আচ্ছা। তো এটা আমরা কেন প্রাপ্তি পাশে লিখছি এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। দেখো আমরা কিভাবে টাকাটা পেলাম, ব্যাংক থেকে ঋণের মাধ্যমে টাকাটা পেলাম, নগদের ঘরে টাকা হলো কত, 10,000। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, 4 তারিখে বলছে মাল ক্রয় 10,000 টাকা, এর উপর 15% হারে ভ্যাট প্রদান করা হলো। মাল ক্রয় 10,000 টাকা, এর উপর 15%। সবাই একটু কথা বলেই অডিওটা অফ করে দিবা, কথা বলেই অডিওটা সবাই অফ করে দিবা প্লিজ। অন্য তোমাদের বাসা থেকে যে প্রবলেম শব্দটা হয় এতে সবার সমস্যা হয়, আমার নিজের কানে লাগে। কথা বলা শেষ হলে অডিওটা অফ করে দিবা। আর অডিওটা কারো বিনা প্রয়োজনে কথা বলা শেষ হওয়ার পর কারো যদি অডিও অন থাকে সে কিন্তু দেখবা তুমি আর ক্লাসে নাই। ঘাড় ঘুরালে যেমন পরীক্ষার খাতা থাকে না, ঠিক ওরকম হবে কিন্তু। মাল ক্রয় 10,000 টাকা, এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। ভ্যাট নিয়ে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা কখনো বুঝতে পারি না, মানে ম্যাক্সিমাম টাইমে বুঝতে পারি না কখন ভ্যাট অন্তর্ভুক্ত আছে আর কখন ভ্যাট অন্তর্ভুক্ত নাই। দেখো এটা বোঝা কিন্তু খুবই সহজ। যখন বলা থাকবে ভ্যাট সহ, যখন ভ্যাট সহ বলা থাকবে তখন কিন্তু আমাদের এর ভিতরে কি ভ্যাট অন্তর্ভুক্ত নাই। আর যদি ভ্যাট সহ কথাটা বলা না থাকে তাহলে কিন্তু কি ভ্যাট সহ যদি বলা থাকে তাহলে কি অন্তর্ভুক্ত আছে, আর ভ্যাট সহ কথাটা যদি বলা না থাকে তার মানে কি অন্তর্ভুক্ত নাই। তার মানে কি এই 10,000 টাকার মধ্যে কি ভ্যাট অন্তর্ভুক্ত আছে? না স্যার, না, এটা আলাদা। এখন দেখো পণ্য ক্রয় করলাম আমরা, পণ্য ক্রয় করলে আমাদের টাকা আসবে নাকি চলে যাবে? চলে যাবে। চলে যাবে। তাহলে এটা আমরা প্রাপ্তি পাশে লিখবো নাকি প্রদান পাশে লিখবো? প্রদান পাশে বা ক্রেডিট পাশে। প্রদান পাশে বা ক্রেডিট পাশে। তাহলে আমরা এখানে লিখবো জানু 4 ক্রয় হিসাব। ক্রয়ের করার কারণে আমাদের টাকা চলে গেল কত, 10,000 টাকা। আবার 4 তারিখে আমরা ভ্যাট প্রদান করছি, 10,000 টাকার কত পার্সেন্ট ভ্যাট প্রদান করতে হবে? 15%। তাহলে 10,000 টাকার 15% কিন্তু 1,500 টাকা। তাহলে আমাদের ভ্যাট চলতি হিসাব লিখতে হবে কত, 1,500। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ওকে, নেক্সট। 2 তারিখেরটা বুঝি না, আমি শেষে আসছি ওই জন্য একটু যখন রেকর্ডটা এখন ধরো, এখন কেউ একজন আমি 15 নাম্বার পর্যন্ত করাইছি, তারপর এসে বলতেছে আপনি স্যার প্লিজ 1 তারিখ থেকে বলেন, তখন কি পসিবল? ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে নিবা। ওকে, ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ড দেখে নিবা আর টাইমলি জয়েন করবা।
আচ্ছা 6 কম্পিউটার ক্রয় 20,000 টাকা। কম্পিউটার ক্রয় কত? 20,000, যার 60% মালিকের ব্যক্তিগত তহবিল হতে এবং অবশিষ্ট অংশ ব্যবসা হতে পরিশোধ করা হলো। তাহলে বলবা 20,000 টাকা 60% কত হয়? 12,000। 12,000 টাকা। মানে আমরা একটা কম্পিউটার ক্রয় করছি, যে কম্পিউটার যে আমরা ক্রয় করছি সেটার 60% টাকা কে দিছে? মালিক দিছে। অর্থাৎ 12,000 টাকা মালিক দিছে। আর অবশিষ্ট অংশ অর্থাৎ 8,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি করা হয়েছে? প্রদান করা হয়েছে। এখন দেখো এটা ম্যাক্সিমাম ছেলে পেলে যে কাজটা করবে এই 60% এর কোনো কাজ করবে না, এটা কিন্তু ভুল। এখানে দেখো কি করতে হবে। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আগে আমাদেরকে ধরে নিতে হবে যে মালিক আগে টাকাটা প্রতিষ্ঠানে নিয়ে আসছে। এই যে 12,000 টাকা, 20,000 টাকা 60%, 12,000 টাকা কম্পিউটার ক্রয় করার জন্য মালিক পরিশোধ করছে না, আমাদেরকে আগে ধরে নিতে হবে যে এই 12,000 টাকা মালিক আগে প্রতিষ্ঠানে নিয়ে আসছে। তাহলে প্রতিষ্ঠানে যদি 12,000 টাকা নিয়ে আসে তাহলে সেই 12,000 টাকা আমরা কোন পাশে লিখবো? প্রাপ্তি পাশে লিখবো না? কোন পাশে লিখবো? প্রাপ্তি পাশে। আর আমরা কিভাবে টাকাটা পাইলাম? মূলধনের মাধ্যমে না? মালিক প্রতিষ্ঠানে যেটাই নিয়ে আসুক না কেন সেটাকে আমরা কি বলবো? মূলধন। দেখো মূলধন দিয়ে 6 তারিখ মূলধন হিসাব দিয়ে আমরা লিখবো কত? 12,000। ওকে, এরপর আমাদের কম্পিউটার ক্রয় করার জন্য কত টাকা চলে গেছে? 20,000 টাকা। কত টাকা চলে গেছে? 20,000 টাকা। এখন দেখো আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব 20,000 টাকা। এখন কি হলো, এই যে দেখো প্রতিষ্ঠান থেকে 8,000 টাকা চলে গেল আর মালিক যে 12,000 টাকা নিয়ে আসছিল, এই যে দেখো এই পাশে আমরা বৃদ্ধি করে দিলাম আর এই পাশে কি করে দিলাম? কমায় দিলাম। অনেকে বলতে পারে এই পাশে তো 12,000, এই পাশে তো লিখছেন 20,000, মানে টোটালি একসাথেই কমায় দিছে। এই 12,000 আর প্রতিষ্ঠানের 8,000, তাহলে টোটাল প্রতিষ্ঠান থেকে কমে গেল কত? 20,000 টাকা প্রতিষ্ঠান থেকে। এখন 8,000 তো প্রতিষ্ঠান থেকে কমলো, কিন্তু এটা তো টাকা। দেখো টাকা তো এখন আমরা নিয়ে আসলাম, মালিক তো প্রতিষ্ঠানে 12,000 টাকা নিয়ে আসছে। নিয়ে আসার পর কত টাকা কমে গেছে প্রতিষ্ঠান থেকে? 20,000 টাকা কমে গেছে না? এই আচ্ছা, তারপর পূর্বে অবলোপিত অনাদায়ী পাওনা আদায় হলো। পূর্বে অবলোপিত অনাদায়ী পাওনা আদায় জিনিসটা কি? মানে ধরো আমি ভেবে নিয়েছিলাম যে ওই ব্যক্তি আমাকে টাকা দিবে না। কি করবে না? ওই ব্যক্তিটা আমাকে টাকা দিবে না। হ্যাঁ, তো আমরা যখন ভেবে নিছিলাম যে ওই ব্যক্তি আমাদের টাকা দিবে না, তখন আমরা প্রাপ্য হিসাবকে কিন্তু কি করে দিছিলাম? প্রাপ্য হিসাবকে ক্রেডিট করে দিছিলাম। প্রাপ্য হিসাবকে কি করে দিছিলাম? ক্রেডিট করে দিছিলাম। এখন দেখো যখন আমরা এখানে দেখো প্রথমে আমরা যখন এখানে কিন্তু দুইটা জাবেদা দিতে হবে, নাহলে কিন্তু বিষয়টা তোমরা বুঝবা না। আগে ভাবতে হবে বিষয়টা। যখন পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো, এটা জাবেদা কিন্তু একটা না, এটা জাবেদা কয়টা জানো? দুইটা। কিভাবে দুইটা? আমরা যখন অনাদায়ী পাওনা ধরছিলাম তখন আমরা জাবেদা দিলাম অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব কি করে দিছিলাম? ক্রেডিট করে দিয়েছিলাম না? আচ্ছা, তো যখন তিনি আমাদেরকে টাকাটা দিয়ে দিলেন, তো সবার প্রথম আমরা যে আগে প্রাপ্য হিসাব ক্রেডিট করে দিছিলাম, তো আগে এখন কি করতে হবে? প্রাপ্য হিসাবটা কি করে দিতে হবে? ডেবিট করতে হবে। যখন আমরা যখন আমরা ভাবছিলাম যে প্রাপ্য হিসাব আমাদেরকে টাকা দিবে না, তখন আমরা কি করছিলাম? অনাদায়ী পাওনাকে ডেবিট করছিলাম আর প্রাপ্য হিসাবকে ক্রেডিট করে দিছিলাম। কিন্তু আমাদের সেই ধারণা কি ভুল ছিল নাকি সঠিক ছিল? তাহলে সঠিক করার জন্য তোমাকে আগে প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে আর অনাদায়ী পাওনা কি করতে হবে? ক্রেডিট করে দিতে হবে। তারপরে যখন তুমি টাকাটা পাবা, টাকা পাওয়ার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে একটু জটিল ভাবে বোঝা। আর যদি সহজ ভাবে বুঝতে চাও তাহলে এভাবে বোঝো। পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো, আমরা টাকাটা কার কাছে থেকে পেয়েছি বলো?
প্রাপ্য হিসাবের কাছ থেকে পেয়েছি না? প্রাপ্য হিসাবের কাছ তাহলে থেকে। আমরা কোন পাশে লিখবো? প্রাপ্তি পাশে লিখবো। এবং কার কাছ থেকে পাইছি? প্রাপ্য হিসাবের কাছ থেকে পাইছি। এই জন্য প্রাপ্য হিসাব লিখে আমরা নগদের ঘরে 2000 টাকা লিখে দিব। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? ক্লিয়ার। আচ্ছা, সহজভাবে বোঝো। পূর্বে অবলোকনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো, টাকাটা তোমাকে কে দিয়েছে বলো? দিয়েছে। প্রাপ্য হিসাব দিয়েছে, অর্থাৎ দেনাদার দিয়েছে, তাই না? তাহলে তুমি টাকা যেহেতু আসছে, তুমি প্রাপ্য হিসাবে মানে প্রাপ্তি পাশে টাকা লিখবা। কিন্তু কার কাছ থেকে টাকাটা পাইছো বলো? প্রাপ্য হিসাবের কাছে। এই জন্য প্রাপ্য হিসাব লিখে 2000 টাকা লিখে দিবা। শেষ। ওকে, আচ্ছা। জটিলটা একটু আরেকবার বলে দেন। আচ্ছা, তুমি কি হিসাবের করার জন্য একটু প্রাপ্য প্রয়োজন হিসাব সমূহের হিসাব রক্ষণ ওই অধ্যায়টা কি করছো? না স্যার। এই জন্য তো এই অবস্থা। ওই প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণের ভিডিওগুলো আমার কাছ থেকে নিও, তাহলে আর প্রবলেম হবে না। ওকে, আচ্ছা। 10 দেখো, চলতি হিসাব থেকে সঞ্চয় হিসাবে স্থানান্তর করা হলো। কি বলছে? চলতি হিসাব থেকে কি করা হয়েছে? সঞ্চয় হিসাব করা হলো। এখন দেখো, এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না যে চলতি হিসাব থেকে সঞ্চয় হিসাবে হিসাবভুক্ত করা হলো, এটা কি হবে, মানে স্থানান্তর করা হলে কি হবে। দেখো, আমরা 3 ঘর নগদান বইয়ের যে ব্যাংক কলামে 3 ঘর নগদান বইয়ের যে ব্যাংক কলাম যে আমরা হিসাবটা রাখি, তোমরা জানো যে ব্যাংক হিসাব কত প্রকার? ব্যাংক হিসাব কত প্রকার বলো? জানো কি এটা? ব্যাংক হিসাব কত প্রকার? 2 প্রকার স্যার। কে বলছে 2 প্রকার? 3 প্রকার। ব্যাংক হিসাব 3 প্রকার, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে চলতি, একটা হচ্ছে সঞ্চয়ী। ওকে, এখন তোমরা কি কেউ বলতে পারবা আমরা যে ব্যাংক কলামের যে হিসাবটা রাখতেছি এটা কোন হিসাবের? স্থায়ী, সঞ্চয়ী নাকি চলতি? কোনটার হিসাব রাখতেছি এটা? এটা কিন্তু বোঝার বিষয়, অনেকেই বোঝে না। চলতি হিসাবের। ভেরি গুড। এটা কিন্তু আমাদের যে চলতি হিসাবটা আছে সেই চলতি হিসাবের অ্যাকাউন্টের হিসাব করতেছি। কথা কি বুঝতে পারছো? কথা বুঝতে পারছো নাকি পারোনি? পারছি স্যার। আমরা কিন্তু এটা চলতি হিসাব, এটা কিন্তু আমাদের চলতি হিসাবের হিসাব করতেছি। এখন দেখো, চলতি হিসাব থেকে টাকাটা যদি আমরা সঞ্চয় হিসাবে স্থানান্তর করি, তাহলে আমাদের চলতি হিসাব থেকে টাকা কি বাড়বে নাকি কমবে? কমে যাবে স্যার। তাহলে আমরা প্রাপ্তি পাশে লিখবো নাকি প্রদান পাশে লিখবো? প্রদান পাশে লিখবো। কি হিসাব লিখবো? সঞ্চয় হিসাব লিখে 2000 টাকা ব্যাংকের ঘরে লিখে দিব। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। ওকে, হ্যাঁ বলো। এটা জাবেদা কি হবে? জাবেদা হবে সঞ্চয় হিসাব ডেবিট, চলতি হিসাব ক্রেডিট। আচ্ছা, 10, এটা তো বললাম। 12, নগদ 6000 টাকা এবং 2000 টাকার এটি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো। এখন দেখো, নগদান বইতে আমাদের কন্ট্রা এন্ট্রি নামক একটা এন্ট্রি আছে, হ্যাঁ, যেটা আমাদের কি করতে হয়? দুপাশেই লিখতে হয়। এই কন্ট্রা এন্ট্রি পৃথিবীতে 2টা। কয়টা? 2টা। 1, ব্যাংকে জমা দেওয়া হলো, 2, ব্যাংক থেকে ওঠানো হলো। দেখো, আমরা যখন ব্যাংকে জমা দেই একদিক থেকে আমাদের নগদ টাকা কমে, আর ব্যাংকের টাকা আবার কি হয়? বৃদ্ধি পায়। আবার যদি আমরা ব্যাংক থেকে তুলি আমাদের নগদ টাকা বৃদ্ধি পায়, ব্যাংক থেকে টাকা কি হয়ে যায়? কমে যায়। তাহলে দেখো, আমরা এখানে কি করেছি বলো? যে নগদ 6000 টাকা, আমি একটা একটা করে করি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। নগদ 6000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, প্রাপ্য বিলটা আমি পরে করতেছি। ওকে, নগদ 6000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে নগদ 6000 টাকা যদি আমরা ব্যাংকে জমা দিই, আমাদের ব্যাংকে টাকার পরিমাণ কি হবে?
বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তাহলে আমরা নগদান হিসাব লিখে ব্যাংকের ঘরে লিখে দিব কত হাজার? 6,000। আবার দেখো এখানে কিন্তু ব্র্যাকেটে আমরা কি লিখছি 6 সি। আবার আমাদের কি হলো, নগদ টাকা বাড়লো নাকি কমে গেল বলো তো? কমে গেল। নগদ টাকা কিন্তু আমাদের কমে গেল। তাহলে ব্যাংক হিসাব লিখে এই যে নগদের টাকা কমে গেছে, এই জন্য আমাদের এই যে দেখো এখানে লিখতে হবে 6,000। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, না স্যার বুঝিনি, কোথায় বোঝো নাই বলো? স্যার জিনিসটা কিভাবে হলো বুঝিনি। আচ্ছা, তুমি নগদ 6,000 টাকা ব্যাংকে জমা দিলা, তোমার ব্যাংকের টাকা বাড়লো আর নগদ টাকা কি হয়ে গেল? কমলো। কমলো। তাহলে দেখো আমরা ব্যাংকের ঘরে টাকাটা কি করে দিলাম, 6,000 টাকা দেখো বৃদ্ধি করে দিছি, দেখছো? জি। বিপরীত হিসাবটা কি? জাবেদার বিপরীত হিসাবটা কি? ব্যাংক নগদান হিসাব, এজন্য কি জি। লিখলাম? নগদান হিসাব সি। ওকে। জি। আবার আমাদের নগদ টাকা কি হয়ে গেল? কমে গেল না? জি স্যার। নগদের বিপরীতে কি হিসাব? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব লিখে এই যে দেখো ব্যাংক হিসাব। 6,000। ওকে। জি। আচ্ছা, তারপর ও সরি 2,000 টাকার প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো। এখন 2,000 টাকার প্রাপ্য বিল যদি আদায়ের জন্য তুমি ব্যাংকে জমা দাও, তাহলে তোমার ব্যাংকে টাকার পরিমাণ কি হবে? বাড়বে নাকি কমে যাবে? কমে যাবে। আর কে বললো কমে যাবে? বৃদ্ধি পাবে। 2,000 টাকাটা প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে তোমার টাকা কমে যাবে না বৃদ্ধি পাবে? ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তাহলে আমরা প্রাপ্য বিল হিসাব লিখে টাকাটা কিভাবে বৃদ্ধি পাবে? প্রাপ্য বিলের মাধ্যমে। প্রাপ্য বিল হিসাব লিখে আমরা নগদের ঘরে লিখে দিব কত? 2,000। ওকে। জি স্যার। ওকে। তারপর জি স্যার। জি স্যার। বিগত বছরের বকেয়া বা ভাড়া পরিশোধ করা হলো। তো তুমি বিগত বছরের পরিশোধ করো আর এই বছরের পরিশোধ করো আর অগ্রিম পরিশোধ করো। পরিশোধ করলে তোমার টাকার পরিমাণ বাড়বে না কমবে? কমে যাবে স্যার। কমবে। কমে যাবে। তাহলে এটা আমরা কোন পাশে লিখবো, প্রাপ্তি নাকি প্রদানে? প্রদানের ক্রেডিট পাবে। প্রদান বা ক্রেডিট পাশে। কি হিসাব লিখবো বলো তো? বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া। এই দেখো আমরা 15 তারিখ বকেয়া ভাড়া দিয়ে লিখে 3,000 টাকা নগদের কি করে দিছি, ক্রেডিট পাশে লিখে দিলাম। লিখে দিছি। ওকে। জি। আচ্ছা, 19 নগদ বিক্রি 30,000 টাকা। নগদ বিক্রি 30,000 টাকা। 30,000 টাকা, যার উপর 15% হারে ভ্যাট আদায় করা হলো, যা এখনো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। ওকে ফাইন। আচ্ছা, নগদে যদি আমরা পণ্য বিক্রি করি আমাদের নগদ টাকার পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। নগদে বিক্রি করলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে কত লিখবো? 30,000। আর আমরা ভ্যাটের বাবদ পেলাম কত বলো? 30,000 টাকার 15% কত? 4,500 টাকা না? 4,500 টাকা। জি। ভ্যাট চলতি হিসাব বাবদ আমরা কত টাকা পেলাম? 500 টাকা। ওকে। জি। অডিও অফ। ভুলে যাচ্ছ অডিও অফ করতে ফাহামিদা। তারপর ব্যাংক হতে গৃহীত ঋণ 600 টাকা সুদ সহ পরিশোধ করা হলো। ব্যাংক হতে গৃহীত ঋণ 600 টাকা সুদ সহ পরিশোধ করা হলো। এখন দেখো আমরা ব্যাংক হতে কত টাকা ঋণ গ্রহণ করেছিলাম? 10,000 টাকা না? জি। জি স্যার। জি স্যার। এখন সুদ সহ 600 টাকা সুদ সহ, তাহলে আমাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে? 10,600 টাকা। 10,600 টাকা। 600। তাহলে এটা কি আমরা কোন পাশে লিখবো বলো? প্রদান পাশে। তাহলে দেখো 21 তারিখ দিয়ে আমাদের লিখতে হবে ব্যাংক ঋণ হিসাব লিখতে হবে 10,000 আর ব্যাংক ঋণের সুদ লিখতে হবে কত? 600। অনেকে কিন্তু এটা একসাথে লিখে দিবে, এটা কিন্তু 1 লাখে যে লেখা যাবে না, একসাথে লেখা যাবে না। এটা কি করতে হবে? আলাদা আলাদা ভাবে লিখতে হবে।
তারপর স্যার এখানে টাকার অঙ্কটা কি নগদের ঘরে বসবে কেন? টাকা তুমি কিসে দিছো? নগদে। তুমি ব্যাংক ঋণ পরিশোধ তো কিসের মাধ্যমে করো? নগদে নগদ স্যার। টাকা দিয়েই তো করো, এই জন্য নগদের ঘরে বসবে। ওকে স্যার। আচ্ছা, স্থায়ী হিসাব হতে 3000 টাকা চলতি হিসাবে স্থানান্তর করা হলো। দেখো, স্থায়ী হিসাব হতে 3000 টাকা ব্যাংকে চলতি হিসাবে স্থানান্তর করা হলো। তাহলে আমাদের টাকার পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখবো কি? স্থায়ী হিসাব। কি লিখবো? স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব লিখে কত টাকা লিখবো? 3000 টাকা। স্থায়ী হিসাব কি লিখবো? 3000 টাকা। ওকে, আচ্ছা। এরপর 3 মাস মেয়াদি 10,000 টাকার প্রাপ্য বিল 10% হারে বাট্টায় ব্যাংকে রাখা হলো। বলছে 3 মাস মেয়াদি 10,000 টাকার প্রাপ্য বিল 10% হারে বাট্টা করে 10,000 টাকার প্রাপ্য বিল 10% হারে বাট্টা করে ব্যাংকে রাখা হলো। তাহলে দেখো, ব্যাংকে যদি আমরা প্রাপ্য বিল রাখি আমাদের ব্যাংকের টাকার পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে না? তাহলে আমরা প্রাপ্য বিল হিসাব লিখবো। দেখার পর আমাদের কত টাকা? 10,000 টাকা। কত টাকার প্রাপ্য বিল? 10,000 টাকার প্রাপ্য বিল। ম্যাক্সিমাম পোলাপান যে কাজটা করবে, এখানে তারা 10,000 টাকা 10% 1,000 টাকা বাট্টা ধরবে। বাট্টার ঘরে লিখবে 1,000 আর ব্যাংকের ঘরে লিখবে 9,000। এটাই তো করা উচিত, ঠিক কিনা তোমাদের মতে? কিন্তু এখানে কিন্তু আরেকটা প্যাচ আছে, যে প্যাচটা তোমাদেরকে ধরতে হবে। 3 মাস আছে। কোনো কিছুর উপরে যদি বাট্টা করা হয় বা পার্সেন্ট করা হয়, সেটা বের হয় হচ্ছে 12 মাসের জন্য। কত মাসের জন্য বের হয়? 12 মাসের জন্য। 12 মাসের। এখন তোমার মেয়াদ কতদিন? 3 মাস না? জি স্যার। তাহলে বাট্টা কিন্তু কয় মাসের হবে? 3 মাসের হবে। 10,000 টাকা 10% 1,000 টাকা হচ্ছে আমাদের 12 মাসের বাট্টা। 12 মাসের বাট্টা। তো 12 মাসের বাট্টা যদি 1,000 টাকা হয়, 3 মাসের বাট্টা কত হয়? 250। তাহলে তুমি কত টাকা পাচ্ছ? 9,750 টাকা পাচ্ছ না 10,000 টাকার বদলে? তাহলে তুমি এই যে প্রাপ্য বিল হিসাব লিখে বাট্টার ঘরে লিখবা 250 আর ব্যাংকের ঘরে লিখবা কত? 9,750। ওকে, আচ্ছা। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ধার্যকৃত চার্জ যখন বলা থাকবে, তার মানে তোমাকে ধরে নিতে হবে ব্যাংক থেকে টাকা কি হয়ে গেছে? কমে গেছে। আর যখন মঞ্জুরকৃত সুদ বলবে, তখন বুঝতে হবে তোমার টাকার পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ওকে, তো দেখো, এই দেখো ধার্যকৃত চার্জ কত টাকা? ব্যাংক থেকে কমে গেছে কত? 100। ব্যাংক থেকে কমে গেছে কত? 100। আর ব্যাংক থেকে তুমি সুদ পাইছো কত? 700। এই যে মঞ্জুরকৃত সুদ 700। এখন দেখো, এই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না। 31 নাম্বারটা, ব্যাংক জমার উদ্বৃত্তের অর্ধেক টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। এটা বোঝার জন্য আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখতে হবে আমাদের ব্যাংকে কত টাকা জমা আছে। ব্যাংক যোগ করো তো দেখি। 50, 6, 56, 58, 58 আর 3 61, 61 যোগ করো তো। 61 আর 9 70 আর 71,450। ব্যাংকে আমাদের জমা আছে কত বর্তমানে? ব্যাংকের ডেবিট পাস যোগ করলে কত আসে? 71,450। এখান থেকে আমাদের ব্যাংক থেকে টাকা কমে গেছে কত কত? 2,000 এবং কত? 100। তাহলে 71,450 থেকে 2,100 টাকা বাদ দাও, থাকে কত? 69,350। 69,350। আমাদের এই মুহূর্তে ব্যাংকে জমা আছে কত বলো? 69,350। 69,350, রাইট? এখন এখানে আমাদের প্রশ্নে কি বলছে খেয়াল করো।
যে ব্যাংক জমা উদ্বৃত্তের, আমাদের ব্যাংক জমা উদ্বৃত্ত কত টাকা? 69,350। ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে কত বললা? 69,350। আচ্ছা, এটার অর্ধেক কত? 34,675। 34,675। এখন দেখো এখানে কি করতে বলছে, যে ব্যাংক জমার উদ্বৃত্তের অর্ধেক টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, মানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করলেন। তাহলে মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করে, তাহলে আমাদের নগদ টাকার পরিমাণ কি হয়ে যাবে? সরি, ব্যাংকের টাকার পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। তাহলে এই যে দেখো আমরা উত্তোলন হিসাব লিখবো, উত্তোলন হিসাব লিখে কত লিখবো? 34,675। এখন আমাদের কাজ শেষ। কাজ শেষ করার পর আমাদেরকে এখন ব্যালেন্সিং করতে হবে। হ্যাঁ, আমাদেরকে ব্যালেন্স করতে হবে। সবার প্রথম আমরা নগদ করব। নগদের ডেবিট পাস যোগ করলে কত আসে দেখো। ডেবিট পাস যোগ করলে আসবে 1,58,500। এই যে 1,58,500 টাকা, এটা আমাদেরকে এই পাশেও লিখতে হবে। নগদের এই পাশেও কি করতে হবে? লিখতে হবে। তাহলে 1,58,500, 1,58,500 টাকা আমরা লিখলাম। লেখার পর এই যে দেখো আমাদের যত টাকা, দেখো 1,58,500 টাকা আমাদের নগদে আমরা পাইছি। আর এই যে এই অ্যামাউন্ট গুলো আমাদের কি হয়ে গেছে? নগদ টাকা কি হয়ে গেছে? কমে গেছে। তার মানে ধরো তুমি টোটাল পাইছো 10 টাকা, সেখান থেকে যদি 6 টাকা চলে যায়, তাহলে তোমার হাতে কত আছে? 4 টাকা। তো সেম ওইভাবেই 1,58,500 টাকা থেকে যে টাকাগুলো তোমাদের চলে গেছে সেটা বাদ দিবা। বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে 1,07,400। এটাই হচ্ছে কি ব্যালেন্স সিডি। সেম ভাবেই ব্যাংকের ঘরেও সেম একই কাজই করতে হবে। 71,450 এখানেও লিখবা, এখানেও লিখবা। দেখো দুই পাশে 71,450 লেখার পর এই যে এই অ্যামাউন্ট গুলো আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে থাকবে কত? 34,675। এখানে আরেকটা ভুল করা আছে, সেটা হলো এই যে বারটার ঘরে ক্লোজ করা আছে। বারটার ঘরে কখনো ক্লোজ করবা না। ওকে জি, বারটার ঘর ক্লোজ করবা না। এখন দেখো এক মাসের যেটা সিডি, অর্থাৎ মাস শেষে যেটা সিডি, ওইটাই পরের মাসের কি ব্যালেন্স বিডি। দেখো এই যে 1,07,400, এইটাই কিন্তু এই যে লেখা হয়েছে 1,07,400 ব্যালেন্স বিডি। আর এটা হচ্ছে 34,675। এই যে দেখো 34,675। কথা কি ক্লিয়ার? বোঝাতে পারছি? জি স্যার। নগদান কি ক্লিয়ার হলো? জি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার একটা প্রশ্ন করব? অবশ্যই প্রশ্ন করবা, বলো। স্যার ওই যে আমি এতক্ষণ জয়েন হতে পারি নাই, কারেন্ট ছিল না স্যার। ওই যে মাত্র জয়েন হলাম, তো ওই নগদান আর ব্যাংকের পাশে সি কেন লেখা? যেগুলো কন্ট্রা এন্ট্রি সেগুলো। স্যার কন্টেন্ট কোনগুলো? আচ্ছা, এটার জন্য তোমাকে জাস্ট কষ্ট করতে হবে, ভিডিওটা আপলোড দেওয়ার পর ভিডিও দেখতে হবে, যেহেতু তুমি জয়েন করতে পারোনি। ওকে, কষ্ট করে ভিডিওটা আরেকবার একটু দেখে নিও। কখন আপলোড দিবেন? ইনশাআল্লাহ আজকে আপলোড দিব। ওকে, হ্যাঁ বলো। জি স্যার।